এমপি তামিম সরকার, পর্ব সংখ্যা 2। লিখেছেন কাফাতুন্নেসা কবিতা। আরশিনগরের বাতাসে বাতাসে নির্বাচনের হাওয়া প্রবাহিত হওয়ার সাথে সাথে এখন তামিম সরকারের প্রেমের হাওয়া খুব জোরেই বইছে। কিন্তু সকলের আফসোসের বিষয় হলো তামিম সরকারের মতো নির্দয় লোকের পাল্লায় পড়লো কে? এতটা হতভাগা কি আছে এই আরশিনগরে? সরকার বাড়ি। নেতাদের সাথে তানভীর সরকারের কথোপকথনের মাঝে তামিম সরকার নিচে নেমে আসে, আর তাকে নামতে দেখে উপস্থিত নেতাদের ঘাম ছুটতে থাকে। আপনারা বসুন। তানভীর সরকারের কথা মতো সবাই বসে, কিন্তু মনে ভয় রয়েই গেছে। তামিম আসবে আর কিছু করবে না, এটা হবে মূর্খতা। আব্বাজান, চোখটা 2 মিনিটের জন্য বন্ধ করেন। তামিমের কথা মতো তানভীর সরকার চোখ বন্ধ করে নেয়, কারণ তিনি ভালো মতোই জানেন এখন এখানে কি হতে যাচ্ছে। চোখের সাথে সাথে যদি কানটাও বন্ধ করতে পারতেন, তাহলে হয়তো তানভীর সরকার একটু স্বস্তি পেতেন। কিছুক্ষণ পর তানভীর সরকার চোখ খুলে আর বড় বড় চোখ মেলে তাকায় সামনে চাপাতি হাতে দাঁড়িয়ে থাকা রক্তে চুপসে পড়া তামিমের দিকে। তামিমের পুরো শরীর রক্তে ভেজা। পরক্ষণে তানভীর সরকারের কানে গোড়ানো আওয়াজ আসে। তিনি নিচে তাকায় আর শুকনো ঢোক গিলে। খালেদা রশিদ নিজের কাটা গলা নিয়ে এখনো নিচে চাতক পাখির মতো গমড়াচ্ছে। একটু যদি বাঁচতে পারে সে। তামিম তার হাতে থাকা সিগারেটটি শেষ করে এক কোপে খালেদ রশিদের মাথা আলাদা করে দেয়। বাকি নেতারা ভয়ে থরথর করে কাঁপতে থাকে। তামিম তাদের সামনে এসে দাঁড়ায়। তামিম দাঁড়ানো মাত্র কয়জনের প্যান্ট ভিজে যায় ভয়ে। আমার আব্বা হইতেছে আমার জান। যে মাথা দিয়ে আমার আব্বা জানে মারার পরিকল্পনা করছিল, সেই মাথা আলাদা হওয়ার দরকার ছিল। নেতারা তামিমের কথা শুনে আর নিচে পড়ে থাকা বাকি 7জন নেতার মর্মান্তিক মৃত্যুর দৃশ্য দেখে শুকনো ঢোক গিলে। আমার আবার দিকে যে চোখ দিয়ে তাকাইবো তার চোখ খুলে আমি মার্বেল খেলবো। তামিম নেতাদের ওয়ার্নিং দিয়ে সরকার বাড়ির মূল ফটকে চলে যায় আর সামনে বসে পড়েন। আর তানভীর সরকার এক বাটি দুধ তামিমের শরীরে ঠেলে দেয়। এটা প্রথমবার নয় যে এমন করছে তানভীর সরকার। তামিম যতবার বাড়িতে রক্তের বন্যা বহায়, ততবার তানভীর সরকার তাকে দুধ দিয়ে গোসল করায়। এরপর তামিম সোজা চলে যায় তার রুমে, আর তানভীর সরকার অন্তর্মহলে। আয়ুব, জি কর্তা, লাশগুলোকে সরা আর বাড়িটা পরিষ্কার কর। আমার তামিম নিচে নামতে নামতে যেন সব পরিষ্কার হয়ে যায়। আগে কর্তা। বিকেল বেলা তানভীর সরকার আর অন্য নেতারা সরকার বাড়িতে নির্বাচন নিয়ে আলোচনায় ব্যস্ত। সকালে তামিমের করা কাণ্ডে এখনো সবার চোখে মুখে ভয় লেগে আছে। ঠিক তখনই তামিমের রুমের দরজা লক খোলার শব্দ হয়। খুব সুন্দর করে রেডি হয়ে নিচে নেমে আসে তামিম। তামিম বরাবরই একই রকমের স্টাইল ফলো করে, হয় পাঞ্জাবি নয় আট শার্ট, কালো শার্ট আর স্লিম ফিট প্যান্ট, যেন প্রতিটি সেলাই গাঁথায় আছে দাপটের ঘোষণা। এক হাতে ফোন, অন্য হাতে পকেটে, চোখে কঠোরতা আর মুখে দুর্নিবার দাপট, হাতে মোটা স্বর্ণের ব্রেসলাইট আর চোখে চিরচেনা সেই কালো সানগ্লাস। তামিমকে নামতে দেখে চারপাশের মানুষগুলো নিঃশব্দে সরে দাঁড়ায়, যেন হাওয়া থেমে যায় তার এক পা ফেলার শব্দে। তামিম নামতে নামতে বলে, ক্ষমতা মানে চেয়ারে বসে থাকা না, ক্ষমতা মানে আমি হাঁটলে রাজপথ নিজে থেকে ফাঁকা হয়ে যাওয়া। কথাটি বলতে বলতে তামিম চলে যায়, আর নেতারা ওভাবেই তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। সারা সকাল দুপুর খুব ভয় কাটে সুভার। এখন কিভাবে সে বাড়ি থেকে বের হবে? কারণ সুভা সচরাচর বাড়ি থেকে বের হয় না কলেজ ছাড়া। আর কিভাবে এবার তামিম সরকারের মুখোমুখি হবে, এটা ভেবেই সুভার কপালে চিন্তার ভাঁজ পড়ে। আর শ্রীনগরে বড় হওয়ার পাশাপাশি তামিম সরকারের ভয় তার মনেও ছিল। যাকে পুরো শহরের মানুষ জমের মতো ভয় পায়, তার সাথে কিভাবে সে দেখা করবে আর কিভাবে এবার তার মুখোমুখি হবে? সুভার চিন্তার মাঝে গাড়ির হর্নের আওয়াজ তার কানে আসে। সে সাথে সাথে ব্যালকনিতে যেয়ে দাঁড়ায়। নিচে তাকানো মাত্র তার ভয় আরো বেড়ে যায়। তামিমের 2জন লোক গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে তাকে নেওয়ার জন্য, কিন্তু সুভা কিভাবে তার মাকে বলে বের হবে এটাই খুঁজে পায় না। সুভার চিন্তার মাঝে তার মা তাকে ডাকতে আসে উপরে। মাকে উপরে আসতে দেখে সুভা ভয় আরো বেড়ে যায়। তাহলে কি সব জেনে গেল তার মা? সুভা, জি মা। তোর বান্ধবী কাকলি এসেছে তোকে নিতে। তোদের কোচিং এ যে বিকাল টেস্ট পরীক্ষা আছে বলিসনি তো? মায়ের কথা শুনে বেশ হতভম্ব হয়ে যায় সুভা। তার জানা মতে এমন কিছু তো আজকে নেই। তাহলে কি রে, যাবি তো নাকি? জি আম্মু। সুভা তার মায়ের সাথে নিচে নেমে আসে। সুভা আসার সাথে সাথে কাকলি তার হাত ধরে নিয়ে যায়। আন্টি, আসি তাহলে আমরা। আচ্ছা মা, সাবধানে যেও তোমরা। কাকলি সুভাকে নিয়ে বাড়ির বাইরে বের হয়। সুভা, তামিম স্যার তোকে যেতে বলেছে, তুই যা, আমি আসছি। কাকলির কথা শুনে সুভার ভয় আরো বেড়ে যায়। তার মানে এসব তামিমের কারসাজি? সুভা বের হওয়ার সাথে সাথে তামিমের লোক গাড়ি দরজা খুলে দেয়। ভাবি সাহ, এত লেট কেন? ভাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছে কইলাম। সুভা কোনো কথা বলে না, এদিক ওদিক ভালো মতো দেখে গাড়িতে উঠে পড়ে। তার মনে মনে অনেক দোয়া করতে থাকে যেন তামিমের সাথে তার দেখা না হয়। গাড়ি তার যত গতি দূর বাড়াচ্ছিল, সুভার হৃদস্পন্দন তত বেড়ে যাচ্ছিল। বেশ অনেকটা পথ যাওয়ার পরে গাড়ি আরশিনগরের জঙ্গলি পোড়া বাড়ির সামনে থামে। সুভার গাড়ি থামার সঙ্গে সঙ্গে একজন লোক এসে তার গাড়ি দরজা খুলে দেয়। সুভা ভয় ভয়ে নেমে পড়ে। নেমে দেখে বেশ অনেকজন লোক মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সুভাকে একজন পথ দেখিয়ে তার সাথে যাওয়ার জন্য বলে। সুভা সেই লোককে অনুসরণ করে সামনে এগোতে থাকে। তামিম পেছনে হাত দিয়ে উল্টো দিকে ফিরে তাকিয়ে আছে। ভাই, ভাবি সব আইছে। তামিম হাতের ইশারা দিয়ে সবাইকে চলে যেতে বলে, আর সুভা মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। তামিম পেছনে ফিরে তাকায় সুভার দিকে।
লাল সিম্পল মিরল ড্রেসে আকাশ থেকে নেমে আসা পরি লাগছিল সুভাকে। সুভাকে দেখা মাত্র তামিমের মুখের নকশা পরিবর্তন হয়ে ফিল্মের রোমান্টিক হিরোদের মতো হয়ে যায়। সে ধীরে ধীরে সুভার দিকে কাছে আসতে থাকে। তামিমের প্রতিটি কদমে যেন সুভার হৃদস্পন্দন বেড়ে যায়। সে ভয়ে ঘামতে থাকে, শুকনো ঢোক গিলতে থাকে। তামিম সুভার খুব কাছে এসে দাঁড়ায়, সহজে ভয়ে নিচের জামা খামচে ধরে। শুভা তামিমের থেকে বেশ খাটো হয়। তামিম একটু ঝুঁকিয়ে সুভার ডান কানে চুমু খায়। তামিমের এহেন কাণ্ডে সুভার চোখ বড় বড় হয়ে যায়। আসতে অসুবিধা হয়নি তো? সুভা মাথা নেড়ে হ্যাঁ বলছে। হ্যাঁ দেখো, আমি ভালো মানুষ না। যা বলবো অক্ষরে অক্ষরে পালন করবা, না হলে আমার হাতেই তোমার জানাজা উঠবে। তামিমের কথা শুনে সুভার ভয় আরো বেড়ে যায়। সে শুধু তামিমের কথায় মাথা নেড়ে হ্যাঁ সম্মতি জানাই, নিজ থেকে মুখ ফুটে একটা কথাও বলে না। এখন বাড়ি যাও। এই মাহির, তোর ভাবিকে বাড়িতে দিয়ে আই। বাইরে সে খুব সম্মানের সাথে সুভাকে সাথে নিয়ে যায়। শুভ যতক্ষণ না চায় তামিম এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তোমার চোখে দেখলাম আমার সর্বনাশ। তামিম সানগ্লাসটা খুলে ফু দিয়ে আবার পরে ফেলে আর সিগারেট টানতে টানতে রঙ্গমঞ্চ খানার দিকে যায়। সারা রাস্তা সুভা নিজের গালে হাত দিয়ে রাখে। তামিম যে হঠাৎ তাকে চুমু খাবে এটা সে কল্পনা করতে পারেনি। সুভা বাড়ি ফেরার সাথে সাথে তার মা জিজ্ঞেস করে পরীক্ষা কেমন হলো আর এত তাড়াতাড়ি কিভাবে শেষ হলো। সুভা কোনো রকম বাহানা করে নিজের রুমে চলে আসে আর দরজা বন্ধ করে দেয়। দরজা বন্ধ করে খুব জোরে জোরে সুভা কান্না করতে থাকে। বারবার তামিমের বলা কথাগুলো তার মনে পড়ে যাচ্ছিল। সে যদি তামিমের কথা না শুনে তাহলে তার মৃত্যু নিশ্চিত। এটা তো সুভা খুব বুঝেছিল। অবশ্য তামিমের ভয়াবহতার কথা সুভা এর আগেও শুনেছে। যাকে সবাই ভয় পায় সেই পড়লো সুভার গলায়। সুভা নিজের নিয়তির কথা ভেবে খুবই ভেঙে পড়ে। সুভার কান্নার মাঝেই তার ফোনে ভিডিও কল আসে তামিমের। তামিমের ছবি ভেসে ওঠার সাথে সাথে সুভার কান্না আরো বেড়ে যায়। এইভাবে তো এবার কথা ধরে না সুভা। ঠিক তখনই তার ফোনে মেসেজ আসে, আমাকে খারাপ হতে বাধ্য করো না, ইউ কান্ট হ্যান্ডেল মি। তামিমের টেক্সট পাওয়ার সাথে সাথে সুভা তাকে কল ব্যাক করে আর ভয়ে ভয়ে তাকায় তার দিকে। তামিম কিছু না বলে কিছুক্ষণ সুভার দিকে তাকিয়ে থাকে, তারপর ফোন কেটে দেয় আর সুভা স্বস্তির নিঃশ্বাস ফেলে। কিন্তু পরক্ষণে আবার তার ফোনে টেক্সট আসে, সি ইউ টু নাইট। টেক্সটটা দেখা মাত্র সুভার আতঙ্ক আরো বেড়ে যায়। টু নাইট মানে তামিম আসবে রাতে? সুভা কি করবে কিছু বুঝতে পারে না। একদিকে তামিমের ভয়, আরেকদিকে তার পরিবারের। কোথায় যাবে সে? সরকার বাড়ি। ইলেকশনের প্রচারণা শেষে তানভীর সরকার বেশ পরপরে মেজাজ নিয়ে ছোট বড় সকল নেতাদের নিয়ে সবেমাত্র খেতে বসেছিল সরকার বাড়ির বিশাল ডাইনিং এ। আর তাদের খাবার পরিবেশন করছে সরকার বাড়ির কর্ত্রী আয়েশা সরকার। নরম স্বভাবের আয়েশা সরকার, ছেলে বলতে অজ্ঞান। ছেলে সম্পর্কে কেউ বিন্দু পরিমাণে কটু কথা বললেও তার চোখে বিষ হয়ে যায় সে। ইলেকশনের প্রায় প্রতি রাতেই আয়েশা সরকার নিজের হাতে রান্না করে নেতাদের খাওয়ান। এখন এটি একটি পরম্পরায় পরিণত হয়েছে বলা যায়। গিন্নি, আপনার ছেলে কি ফিরেছে? আয়েশা সরকার মুচকি হেসে বলেন, কর্তা, আপনার ছেলে কি কখনো আপনার আগে ফিরেছে? তানভীর সরকার একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে খাওয়াতে মনোযোগী হন। তামিম যে কখনো ফিরবে এটা একমাত্র তামিমই জানে। শত চেষ্টা করে তামিমকে ঘরে আটকে রাখতে পারেনি তারা। খাওয়া দাওয়ার মাঝে তামিমের জিভ আসার শব্দ ভেসে আসে। তানভীর সরকার সদর দরজার বাইরে তাকিয়ে থাকেন। ছেলে যেহেতু এসেছে তাহলে একসাথেই খাবেন বলে। কিন্তু তামিমকে দেখে তার চিন্তার অবনতি ঘটে। সরকার বাড়ির মূল ফটকতে তামিম সরকার আসছে। এক হাতে একটি মানুষের কাটা মাথা, আরেক হাতে তার চিরচেনা সেই গোল্ডেন চাপাতি যা রক্তে রঞ্জিত, আর চোখে কালো চশমা যাতে একটু রক্তে ছিটেফোঁটা লেগে আছে। তা নিয়ে তামিম সরকার বাড়িতে প্রবেশ করে। তামিমের এখন ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্র নেতারা খাবার খেয়ে দাঁড়িয়ে যান। যে যার মুখোমুখি হয়ে তাকায়, ভয়ে ঘাম ছুটে যায় তাদের। তামিম সেই কাটা মাথা নিয়ে তার আব্বাজানের সামনে দাঁড়ায় আর ঘাড় ঘুরিয়ে তার মাকে দেখে। আমা যান, আপনি অন্দরমহলে যান, এখানে থাকলে রাতে ঘুমাতে পারবেন না। আয়েশা বেগম ছেলের কথা মতো ভেতরে চলে যান, কিন্তু তার সচল নয়ন বলছে অন্য কথা। তামিম তার আব্বাজানের পায়ের নিচে বসে আর কাটা মাথাটা রেখে দেয়, দিয়ে নেতাদের দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকান। আপনারা ব্যালট পেপারে ভোটে জিতেন আর আমি জিতি পাওয়ারে। রাজনীতির নামে আমি চলি না, রাজনীতি আমার নামে চলে। আমার আব্বাজানের বিরুদ্ধে যে দাঁড়াবে তার দশা এমনই হবে। তানভীর সরকার তামিমের মুখ বরাবর হাঁটু পেরে বসেন আর মাথায় হাত দিয়ে বলেন, কিছু খেয়েছেন বাবাজান? না আব্বা, খাই নাই এখনো। ফ্রেশ হয়ে আসেন, আমি অপেক্ষা করছি। জি ঠিক আছে। তামিম কাটা মাথাটা তার আব্বাজানের পায়ের নিচে রেখে নিজের কক্ষে চলে যায় আর লম্বা একটা শাওয়ার নেয়। তামিম যাওয়া মাত্র কর্মচারীদের দিয়ে পুরো সরকার বাড়ি পরিষ্কার করিয়ে নেন তানভীর সরকার আর ছেলের জন্য অপেক্ষা করেন। তামিম বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে একটা সাদা পায়জামা পাঞ্জাবি পরে নিচে চলে আসেন। তামিম আসে মাত্র ভয় নিয়ে তারা দাঁড়িয়ে যায়। কলিজায় ভয় থাকা ভালো, কিন্তু ভয়টা যেন তামিম সরকারের নামেই হয়। তামিম চেয়ার টানতে টানতে বাকি নেতাদের উদ্দেশ্যে কথাটি বলে। তামিম বসা মাত্র তানভীর সরকার তার গ্লাসে পানি ঢেলে দেয় আর নিজের হাত দিয়ে ছেলেকে খাওয়াতে থাকে। আর বাকি নেতাদেরও খেতে বলেন। বাবাজান, রাতে বাসায় থাকবেন তো? তামিম পানি খেতে খেতে বলে, না আব্বাজান, আজকে একজন বিশেষ মানুষের সাথে দেখা করতে যাব, তারে না দেখলে আমার ঘুম আসে না। তানভীর বেশ আগ্রহ নিয়ে সেই বিষয়ে বিশেষ মানুষের কথা শুনতে চায়। তা বাবাজান, সেই বিশেষ মানুষের কথা কি কিছু জানতে পারি?
আব্বা যান, আগে আমি শিওর হয়ে নি সে কতটুকু আমার বিশেষ মানুষ, তারপর বাড়িতে তুলে আনবো নে। তামিম তার বাবার পাঞ্জাবিতে নিজের মুখ মুছে বাইরে চলে যায়। তানভীর সরকার দেশের প্রধানমন্ত্রী হলেও ছেলের কাছে একদম সাধারণ মানুষ। মেয়েতে ছেলেকে খাওয়ানো থেকে শুরু করে নিজের পাঞ্জাবি দিয়ে মুখও মুছে দেন। শুভা ভয়ে আর আতঙ্কে ঘুমাতে পারে না, ল্যাম্পলাইট জ্বালিয়ে পড়তে থাকে। কলেজ নিতে কি হয়েছে, বই তো আছে। আর যাই হোক, পড়াশোনা তো বাদ দেওয়া যাবে না। শুভা খুব মনোযোগ সহকারে পড়ছিল। পড়তে পড়তে হঠাৎ সামনে চোখ যায় সুভার। সামনে চোখ যেতেই কারেন্টের ঝটকা খাওয়ার মতো অবস্থা হয়ে যায় সুভার। তামিম তার সামনে চেয়ারে গালে হাত দিয়ে বসে আছে। তাকে দেখা মাত্র সুভার হৃদস্পন্দন বেড়ে যায়, ভয়ে গলা শুকিয়ে আসে। কিন্তু তামিম কখন আসলো, আর কখন থেকে বা বসে আছে? সুভার মা বাবা কেন কিছু বললো না? সব মিলিয়ে সুভা খুব ভয় পায়। তামিম চুপচাপ সোফার সামনে বসে থাকে। কি পড়ছো? সোফা ধীরে ধীরে বলে। অ্যাকাউন্টেন্ট। তামিম সোফার বই নিয়ে বন্ধ করে সাইডে রাখে, আর সোফা চেয়ার টেনে নিজের চেয়ারের কাছে নাই। বইয়ের হিসাবের পাশাপাশি আমার মনের হিসাবটাও রাখো। সোফা তামিমের কথা শুনে চোখ নিচে নামিয়ে ফেলে। তামিম হঠাৎ ঠান্ডা গলায় বলে, তুমি জানো আমি কাকে ভয় পাই? সোফা চোখে মুখে আতঙ্কে জমে যায়। যাকে সবাই ভয় পায় সে আবার কাকে ভয় পায়? নিজের রাগকে। আমি রেগে গেলে এর ভিতরে জানোয়ারটা আর থামে না। তামিম নিজের মুখ সুভার কানের কাছে নিয়ে আস্তে আস্তে বলে, তোমাকে ভালোবাসি বলে এখনো মেরে ফেলেনি, কিন্তু তুমি যদি কখনো পালাতে চাও, এই ভালোবাসাই তোমার মৃত্যুর কারণ হবে। তামিমের কথা শুনে সুভার চোখে পানি চলে আসে। সুভার চোখে পানি দেখে তামিম তা নিজের হাতে মুছে দেয়, আর সুভার মাথায় হাত বুলাতে বুলাতে বলে, আমাকে নিজের শত্রু বানাবে তো মরবে, গ্রহণ করো আমাকে। তোমাকে আজকে রাত্রে সময় দিলাম, কালকে বিকেল 5টায় আমি তোমার উত্তরের অপেক্ষা করব। সুভা শুধু মাথা নিচু করে তামিমের কথা শুনে। ভয় তার ভেতর থেকে কোনো কথাই বের হয় না। তামিম উঠে দাঁড়ায় আর দরজার কাছে যায়, যে ঘুরে আবার আসে সুভার কাছে। এসে একটু ঝুঁকে সুভার মুখ বরাবর, তোমাকে একটা চুম্মা দিই? জি। তামিম সুভার গালে চুমু দেয়। উত্তরটা যে হ্যাঁ হয় সুন্দরী। না বলে পরশুদিন বুড়িগঙ্গার ঘাটে তোমার পরিবারের লাশ ভাসবে। তামিম চলে যায় সুভার রুম থেকে, আর সুভা পাথর মূর্তির মতো ওখানেই দাঁড়িয়ে থাকে। সে তামিমকে মন থেকে মানতে পারছে না, আবার না মেনেও যেতে পারছে না। খুব ভয় আর দোটানায় পড়ে যায় সুভা। সারা রাত আর দু চোখের পাতা এক করতে পারে না সে। তামিম সুভাদের বাড়ি থেকে এসে সোজা সরকার বাড়ি চলে যায়, আর নিজের রুমে যেয়ে সেদিনের সুভার নাচের ভিডিওটা বড় স্ক্রিনে ছেড়ে দেয়। তামিম খুব মনোযোগ সহকারে সুভার নাচের ভিডিও দেখতে থাকে। পরি, আমার মতো নির্দয় মানুষকে বশ করেছো তুমি। তোমার আর নিস্তার নেই আমার হাত থেকে। তামিমকে আটকানো অনেক মুশকিল হয়ে যাচ্ছে তামিমের বাপ। তানভীর সরকার আয়েশা বেগমের কথার কোনো উত্তর দেন না, চুপচাপ বসে থেকে শুধু তার কথাগুলো শুনছিলেন। আমি বলি কি, তামিমের একটা বিয়ে দাও। এইবার তানভীর সরকার একটু নড়ে চড়ে বসে। গিন্নি, আপনার ছেলের মাঝে আমি নিজের যুবক বয়সের ছায়া দেখতে পাই। আপনাকে যেভাবে বাড়ি থেকে তুলে এনে বিবাহ করেছিলাম, দেখবেন আপনার ছেলেও একদিন সেম কাজটাই করবে। আয়েশা বেগম একটু অন্যমনস্ক হয়ে বলেন, বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ নেই তো থোড়া থোড়া। কিছু বললেন গিন্নি? না কর্তা, কিছু বলি নাই, মনে রাখবো নাই। তানভীর সরকার আয়েশা বেগমের হাত ধরে বলে, যে আয়েশার জন্য আমার মতো লোক সাধারণ মানুষে পরিণত হয়েছে, তার কথার দাম নেই বলছেন গিন্নি? আমি চাই না আমার তামিম আপনার যুবক বয়সের রূপ ধারণ করুক কর্তা, আপনি তারে বোঝান। আয়েশা বেগমের মনের অবস্থা বুঝতে পারে তানভীর সরকার। একজন মায়ের থেকে বেশি তার সন্তানকে নিয়ে কেউ চিন্তা করে না। তানভীর সরকার উঠে দাঁড়ায় তামিমের ঘরে যাওয়ার জন্য। না, এইভাবে সে তামিমকে দিয়ে দ্বিতীয় তানভীর সরকারে পরিণত করতে পারবে না। তানভীর সরকার এক কাপ কফি নিয়ে তামিমের ঘরে যায়, আর পাসওয়ার্ড দিয়ে লক খুলে ভেতরে ঢুকে পড়েন। তামিম তখনও এক দৃষ্টিতে স্ক্রিনে সুপার সেদিনের নাচের ভিডিও দেখছিল। কে এলো কে গেল কোনো হিলদোল নেই তার। তানভীর সরকার কফিটা টি টেবিলে রেখে তামিমের পাশে বসেন, আর তার মাথায় হাত দেন। হঠাৎ মাথায় হাত পড়াতেই তামিমের ধ্যান ভাঙে। সে টিভি অফ করে তানভীর সরকারের কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। তানভীর সরকারও বেশ কিছুক্ষণ ছেলের মাথায় হাত বোলাতে থাকেন। বাবা যান, একটা কথা বলি আপনাকে। তামিম তার বাবার কোলে মুখ গুজে বলেন, আমাকে কিছু বলার জন্য আপনার কি পারমিশনের দরকার আছে আব্বাজান? তানভীর সরকার মুচকে হেসে ছেলের কপালে চুমু খায়। আপনি জানেন আমি এই দুনিয়াতে কাকে সবচেয়ে বেশি ভালোবাসি? জি আব্বাজান, আমার আম্মাকে। আপনাকেও। তামিম চোখ খুলে তার আব্বাজানের দিকে তাকায়। বাবাজান, আপনি ছাড়া কেউ নেই আমাদের। আমার কলিজার ধন, আপনার কিছু হয়ে গেলে আমি আর আপনার আম্মা পাগল হয়ে যাব। তামিম উঠে তার আব্বাজানের সামনে বসে আর তানভীর সরকারের হাত ধরে বলে, আব্বাজান ধরেন, আপনার চোখ দুটা অন্ধ হয়ে গেল, আপনি কি কিছু দেখতে পারবেন? আপনার কি আর বাঁচতে মন চাইবে? তানভীর তামিমের কথার অর্থ বুঝতে না পেরে শুধু তাকিয়ে থাকেন তার দিকে। আব্বাজান, আপনি হলেন আমার সেই চোখ। চোখ ছাড়া মানুষ কেমনে বাঁচে বলেন? আপনাকে যারা মারার পরিকল্পনা করবে তাদের মরাটা ফরজ হয়ে যায় আব্বা। বাবা, কার মরা এখনো ফরজ সেটা মহান আল্লাহ ঠিক করবে। আমরা সাধারণ মানুষ, সৃষ্টির সেরা জীব, কিন্তু মাঝে মাঝে আমাদের দ্বারাই অন্য জীবের ক্ষতি হয়। সেজন্যই আপনার ক্ষতি করা সব লোককে আমি পরপারে পাঠাই আব্বা। তানভীর সরকার বুঝতে পারে তার ছেলেদের মতোই হয়ে গেছে। কথায় আছে, বাপ বাপকেও ছাড়ে না। হয়তো সেই জন্যই তার পাপের ফলস্বরূপ তামিম এখন দ্বিতীয় তানভীর সরকারে পরিণত হয়েছে।
তানভীর সরকার ছেলেকে আর কিছু বলে না। এখন তামিমকে কিছু বলার নিহতি বোকামির কাজ ছাড়া আর কিছু নয়। তামিমও আবার তার বাবার কোলে শুয়ে পড়ে। তা বাবা, আপনি এত মনোযোগ দিয়ে কি দেখছিলেন? আমার সর্বনাশ আব্বাজান। তানভীর একটু ঘাবড়ে যেয়ে ছেলেকে শক্ত করে ধরেন, যার ফলে বাকি গরুতে এক ঘাটে জল খায়। তার সর্বনাশ? এত বড় সাহস কার আমার ছেলের সর্বনাশ করবে? তামিম খুব জোরে নিঃশ্বাস ছেড়ে বলে, এই সর্বনাশ সেই সর্বনাশ নয় আব্বা। কঠিন রোগে ধরেছে আমাকে। তানভীর সরকার এবার বুঝতে পারেন তার ছেলে কোন সর্বনাশের কথা বলছে। তানভীর সরকার আর তামিমের কথোপকথনের মাঝে তামিমের ফোনে কল আসে। তার প্রাইভেট ইনভেস্টিগেটরের নাম দেখে ফোনটা ধরে। মাদারবোর্ড, কার এত বড় সাহস? দাঁড়া, আসতেছি। তামিম কল রিসিভ করে খুব রাগান্বিত হয়ে রুম থেকে বের হয়ে যায়। কাছে তানভীর সরকার কি হয়েছে জানতে চাইলে সে কিছু বলে না, রাগের মধ্যে বের হয়ে যায়। তানভীর সরকারও বুঝে গেছেন কালকে সকালটাও তার রক্ত দিয়ে শুরু হবে। তামিমকে নামতে দেখে তার পঞ্চপাণ্ডব তার সাথে বের হয়ে যায়, কারণ তারা জানে ঠিক কি হয়েছে। তামিম নামতে নামতে হুঙ্কার দিয়ে বলে, এই মাহির, আমার চাপাতিটা নিয়ে আয়। মানিক দৌড়ে দিয়ে তামিমের অস্ত্রখানা থেকে তার গোল্ডেন চাপাতিটা নিয়ে আসে আর তামিমের সাথে খুলে চিপে বসে পড়ে। সবার মাঝে এক প্রকারের আতঙ্ক বাসা বেঁধে। তামিম যেদিন খেপে যায় সেদিন তার ভেতরের জানোয়ারটা জাগ্রত হয়। তাকে থামানো মুশকিল। তামিম জিপ থেকে নেমে শহরের দেওয়ালগুলো ভালো মতো দেখেন আর রাগে জোর শক্ত করে ফেলেন। প্রতিটি দেওয়ালে তার আব্বাজানের ছবিতে জুতার ছাপ দেওয়া, রীতিমতো কালি দিয়ে জুতার পেছনে ফরিয়ে তানভীর সরকারের প্রতিটি পোস্টারে দেওয়া। পোস্টারগুলো দেখা মাত্র তামিমের ভেতরে জানোয়ারটা নড়ে উঠে সে খুব জোরে ধমক দিয়ে ওঠে, সাকিব ভাই, এখনই উড়িয়ে দিতেছি না, ওরে ধইরা রঙ্গমঞ্চখানে নিয়ে আই। বোমা সাকিব আর কালামানিক বের হয়ে যায় কামাল পাটোয়ারিকে আর তার দলে ছেলেদেরকে ধরার জন্য। আর তামিম, মাহির, বাকিরা শুধু চলে যায় রঙ্গমঞ্চখানায়। আজকে আরেকবার আশিনগরের রক্তের বন্যা বইবে। আজকে আরেকবার আশিনগর লাল রঙে রঞ্জিত হবে। আজকে আরেকবার আশিনগরে লাশের বিছানা পড়বে। ঠিক 20 মিনিট পর কামাল পাটোয়ারি আর তার দলের লোকেদের ধরে নিয়ে আসা হয়। এসে তামিমের পায়ের নিচে রাখা হয়। তামিম কালাম পাটোয়ারিকে দেখা মাত্র তার সিগারেটটা ফেলে দিয়ে চাপাতিটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে কামাল পাটোয়ারির উপরে। কুত্তার বাচ্চা, তুই আমার আব্বার পোস্টে জুতার কালি লাগাস? তোর পা আজকে আমি 6 টুকরো করবো মাদারচোদ। তামিম হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে তাদের উপর। এক এক করে 17 জনকে তামিম পরপারে পাঠায়। ভোর হইতে আর কতক্ষণ সময় আছে? মাহির ঘড়ি দেখে জানাই 2.5 ঘন্টা। এই 2.5 ঘন্টার আগে আমার আব্বার পোস্টের গুলি নতুন করে লাগাও। আর সাকিব ভাই রেডি, এখনই উড়াই দিতেছি। তামিমের নির্দেশ মতো লাশগুলোকে গাড়িতে রেখে বোমা ব্লাস্ট করানো হয়, যেন এইটা নর্মাল ঘটনা লাগে। প্রায় সারা রাত ধরে চলে তামিমের হত্যাকাণ্ড। শেষ প্রহরে তামিম বাড়ি চলে আসে তার পোশাক পরিবর্তন করার জন্য, কারণ আজকে সে তার বিশেষ মানুষের সাথে দেখা করবে। তামিম হাজার হিংস্র হলেও ইদানিং সুভার সামনে কেমন শান্ত ছেলের মতো থাকে। সেই তার বাড়ি। প্রায় সারা রাত কেটে যায় সুভার চিন্তা আর ভয়ে। তামিমকে যেমন গ্রহণ করা তার জন্য কঠিন, ঠিক তেমনই তাকে অস্বীকার করা আরো বেশি কঠিন। এভাবে রাত পার করে সুভা। খুব সকালে সবার ঘুম ভাঙে। সে উঠে ফ্রেশ হয়ে নিচে চলে যায় মাকে রান্নায় সাহায্য করার জন্য। সুভার মাও মাঝে মাঝে অবাক হয়ে যায়, তার এই একরতি মেয়ে কি সুন্দর বড়দের মতো সব গুছিয়ে কাজ করে। সুভা মায়ের সাথে সাহায্য করে নাস্তা করে ওপরে চলে যায়। রুমে এসে সুভা দেখে তার ফোনে 12টা মিসড কল আর 6টা টেক্সট। নাম্বার দেখা মাত্র সুভার গলা শুকিয়ে যায়। তামিম এত সকালে তাকে টেক্সট দিয়েছে। সুভা খুব ভয় পেয়ে যায়। তারপরে টেক্সট দেখে তামিম 5টা অ্যাংরি ইমোজি দিয়েছে। তারপর আবার সুভার ফোনে টেক্সট আসে বারান্দায় আসার জন্য। সুভার সাথে সাথে বারান্দায় চলে যায়। তামিম দুহাত ভাঁজ করে সুভার বারান্দার দিকে তাকিয়ে নিচে দাঁড়িয়ে আছে। চোখে কালো চশমা থাকলেও সে যে খুব রেগে আছে এটা বোঝাই যাচ্ছে। সুভা আসা মাত্র সাকিব একটি কাগজ ছুঁড়ে মারে সুভার বারান্দায়। এতদিন বোমা মারতে মারতে তার হাতেই এই সব একদম ঠিক হয়ে গেছে। সোজা নিশানা অনুযায়ী কাগজ চাই। তামিম সুভাকে ইশারা করে কাগজটি নেওয়ার জন্য। সুভা ভয় ভয়ে কাগজটি নেয় আর খুলে দেখে 15 মিনিটের মধ্যে রেডি হয়ে নিচে আসো, নাহলে তামিম আমিও পড়ে আসবো। তামিমের ছেড় শুনে সুভা শুকনো ঢুক গেলে, কিন্তু সে কিভাবে এত সকালে বের হবে? সুভার চিন্তার মাঝে তার মা চলে আসে তাকে ডাকতে। সুভার মায়ের গলার আওয়াজ পেয়ে সাথে সাথে রুমে চলে আসে। কি রে শুভ, তোর কলেজ থেকে যে আজকে তোদের নতুন কলেজ দেখাতে নিয়ে যাবে বলিসনি তো? সুভা তার মায়ের কথা লাগা মাথা কিছু বলছে না। কলেজ তো বোমা দিয়ে ব্লাস্ট করা হয়েছিল, তাহলে আজকে কিভাবে নিয়ে যাবে? তাড়াতাড়ি রেডি হয়ে তোদের মর্নিং বিভাগের হেডমিস নিচে অপেক্ষা করছে তোর জন্য। কলেজের ম্যাডাম তার জন্য অপেক্ষা করছে। সুভার কাছে পুরো বিষয়টি কেমন যেন লাগে। সুভা কোনো কিছু চিন্তা না করে রেডি হয়ে নিচে চলে যায়। নিচে সুভার কয়েকজন শিক্ষক আর কিছু শিক্ষার্থী বসেছিল। পুরো বিষয়টা এমন যেন তারা সব শিক্ষার্থীদের বাড়ি চেয়েছে তাদের সাথে নিয়ে আসছে। সুভা তাদের সাথে বেরিয়ে পড়ে বাইরে, কিন্তু বাইরে বের হতেই সুভা দেখে সবাই তামিমের গাড়ি করেই যাচ্ছে। তামিমকে দেখা মাত্র সুভার ভয় আরো বেড়ে যায়। সবাই তামিমের গাড়ির একটু কাছে যেয়ে তাকে সালাম দেয়। তামিম সালাম নিয়ে সোজা সুভার সামনে দাঁড়ায় আর তার হাত ধরে নিয়ে যেতে থাকে তার সাথে। সুভা সন্ধ্যার আগে বাড়ি ফিরবে না, বাকিটা দেখেন ওর পরিবারকে কিভাবে ম্যানেজ করবেন। সুভার কলেজ টিচাররা মাথা চাকিয়ে তামিমকে নিশ্চিত করেন যে তারা বিষয়টা সামনে নেবে। তামিম সুভার হাত ধরে তাকে গাড়িতে বসায় আর পাশের সিটে বসে পড়ে। নিচে
সুভা খুব জড়সড় হয়ে তামিমের পাশে বসে। তামিম খুব কমই তার মার্সিডিজে বসে, সারাদিন খোলা জিপ নিয়েই থাকে, কিন্তু সুভার সাথে থাকাই তামিম আজকে মার্সিডিজে বসে। তামিম বসা মাত্র লক্ষ্য করে সুভার হাত কাঁপছে, থরথর করে। সে নিজেও খুব ঘামছে। তামিম সুভার পাশে সিটে বসে তার হাত ধরে ফেলে। এখন হয়তো কাঁপাকাঁপির মতো কিছু হয়নি, নার্ভাস হচ্ছে কেন? সুভা কিছু বলে না, শুধু মাথা নিচু করে থাকে। কাকা, গাড়ি পোড়া বাড়িতে নিয়ে যান। জি ছোট কর্তা। তামিমের কথা মতো গাড়ি পোড়া বাড়ি থেকে নিয়ে যাওয়া হয়। সারা রাস্তা তামিম সুভার ডান গা ধরে রেখে তার দিকে এক পলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। আর সুভা মাথা নিচু করে বসে থাকে। সে না পারছে কিছু বলবে, আর না পারছে নিজের হাত ছাড়াতে। হঠাৎ গাড়িতে গান বেজে ওঠে, क्या जाने तू मेरे इरादे ले जाऊंगा सांसे चुरा के। সুভার ভয় আরো বেড়ে যায়। তামিম শুধু সুভার দিকে তাকিয়ে থাকে।